সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় ৯ পরিবেশ ও ভূমিরূপ সম্পর্কে পড়ব। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব: পরিবেশ, পরিবেশের উপাদান, ভূমিরূপ, মাটি, পানি, বায়ু, জীবজগৎ ও ভূমিরূপের আন্তঃসম্পর্ক, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বৈচিত্র্য। পরিবেশ পরিবেশ শব্দটি আমাদের কাছে খুব পরিচিত। কোন স্থানের অবস্থা বোঝানোর জন্য আমরা সেই স্থানের পরিবেশ কেমন তা বর্ণনা করি। সেখানে মনুষ্য সৃষ্ট কিংবা প্রাকৃতিক পরিবেশ দুটি থাকতে পারে। সাধারণভাবে পরিবেশ বলতে আমাদের চারপাশের যেসব জৈব ও অজৈব উপাদান রয়েছে তার সবগুলোকে একত্রে বোঝানো হয়। পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ ও অন্যান্য জীবনকে নানাভাবে প্রভাবিত করে। আমরা যদি কোথাও থেকে বা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, তখন আমরা বলি যে সেই জায়গায় পরিবেশটা ভালো। কাজেই কোনো স্থানের পরিবেশ ভালো রাখতে হলে আমাদের সবার আগে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে হবে। পরিবেশের উপাদান। পরিবেশের প্রধান উপাদান হচ্ছে মাটি, পানি, বায়ু ও জীবজগৎ। এর ভেতরে প্রথম তিনটি উপাদান প্রাণহীন, এজন্য মাটি, পানি, বায়ুকে পরিবেশের অজৈব বা অ্যাবায়োটিক উপাদান বলা হয়। আর জীবিত সকল উদ্ভিদ, প্রাণী তথা সমগ্র জীব জগৎকে জৈব বা বায়োটিক উপাদান বলা হয়। তার মানে আমরা বলতে পারি জৈব উপাদানগুলো হলো যেগুলো জীবন আছে, যেমন উদ্ভিদ, প্রাণী। আবার অজৈব উপাদানগুলো হলো যেগুলো জীবন নেই। তো দুটি উপাদানই কিন্তু পরিবেশের খুবই গুরুত্বপূর্ণ উপাদান। মাটি। পৃথিবীর উপরের স্তরে যে নরম অংশ রয়েছে সেটিকে আমরা মাটি বলি। এই মাটি উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মাটি যত উর্বর সেই মাটিতে তত ভালো ফসল জন্মে। তবে মাটি তৈরির প্রক্রিয়া কিন্তু সহজ নয়। পাথর গুঁড়ো করে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব পদার্থ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। মাটির খনিজ পদার্থগুলোকে সেগুলোর আকার অনুসারে তিনটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো বালি, পলি এবং কাদা। বালির কণা বড় বলে সেটা পানি ধরে রাখতে পারে না। আবার কাদা মাটিতে কণাগুলো বেশি ছোট বলে এগুলোর ফাঁকের ভেতর আটকে থাকা পানি উদ্ভিদ খুব সহজে গ্রহণ করতে পারে না। এই বালি, পলি এবং কাদার বিভিন্ন পরিমাণে মিশ্রণের ফলে কিন্তু বিভিন্ন ধরনের মাটি দেখা যায়। যদি কোনো মাটিতে বালি, পলি এবং কাদার কোনোটিরই প্রাধান্য দেখা না যায় তবে সেটিকে দোআঁশ মাটি বলে। মাটি দূষণ। মানুষের তৈরি বিভিন্ন ধরনের দূষণকারী পদার্থ মাটি দূষণের প্রধান কারণ। এসব দূষণকারী রাসায়নিক পদার্থ জৈব ও অজৈব উভয় ধরনের হতে পারে। বিভিন্ন ধরনের আবর্জনা সঠিকভাবে না ফেলে যেখানে সেখানে ফেললে কারখানা থেকে সৃষ্ট বিভিন্ন আবর্জনা এবং কৃষি জমিতে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহৃত সার, কীটনাশক মাটি দূষণ করে থাকে। মাটি দূষিত হলে তা বিভিন্ন জীব এবং মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে। মাটি দূষণ রোধ করতে হলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। এছাড়া কৃষি জমিতে সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। পানি। পানির অপর নাম হচ্ছে জীবন। সমস্ত ধরনের প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। পৃথিবীর মোট পানির খুব সামান্য পানি মিটার বা স্বাদু পানি। এই পানি পান করা এবং অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহার করা যেতে পারে। মেটা পানির অধিকাংশই রয়েছে বরফ আকারে, আর খুব সামান্য অংশ রয়েছে নদ নদী ও বায়ুমণ্ডল। বায়ুতে অবস্থিত এই পানির পরিমাণকে আর্দ্রতা বলা হয়। তো আর্দ্রতা হলো বায়ুতে থাকা পানির পরিমাণ। তবে পরিমাণে সামান্য হলেও আবহাওয়ার বৈশিষ্ট্য নির্ধারণে বায়ুমণ্ডলে অবস্থান করা পানি বা জলীয় বাষ্প অনেক গুরুত্বপূর্ণ। আবার নদ নদী, খাল বিল, হ্রদ ইত্যাদিতে যে পানি থাকে তা ভূমিরূপের পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে। তোমরা লক্ষ্য করলে দেখবে বর্ষাকালে বন্যার সময় মাটিতে পলির স্তর পড়ে। অর্থাৎ যখন বন্যা হয় এই বন্যার পানির সাথে কিছু পলি এসে ওই মাটির উপর পলিগুলো স্তর আকারে জমে যায়। এই মাটি ফসল উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আবার অনেক এলাকায় বন্যার সময় নদীর পাড় ভেঙে অনেক ঘরবাড়ি জমি পানিতে তলিয়ে যায়। ভূগর্ভস্থ পানি আমরা পাম্প বা টিউবওয়েলের মাধ্যমে তুলে ব্যবহার করি। মাটির ফাঁকা স্থানের মধ্যে যে পানি থাকে তা উদ্ভিদ গ্রহণ করে বেঁচে থাকে। পরিবেশের উপাদান হিসেবে পানির গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। পানি দূষণ এবং তার প্রতিকার। পানি যখন বিভিন্ন পদার্থের মিশ্রণে তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে যায়, তখন তাকে আমরা দূষিত পানি বলতে পারি। মানুষের নানান কর্মকাণ্ডের ফলে কিন্তু এই পানি দূষিত হচ্ছে। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে, জলাশয়ে বা তার কাছাকাছি আবর্জনা ফেললে, জমিতে দেওয়া সার ও কীটনাশক পানিতে ধুয়ে জলাশয়ে পড়লে, বিভিন্ন কলকারখানার আবর্জনা ও দূষিত পানি নদীতে ফেললে পানি দূষিত হয়। এমনকি এর ফলে ভূগর্ভস্থ পানিও দূষিত হতে পারে। দূষিত পানি দৈনন্দিন কাজে ব্যবহার করলে, আমরা পান করলে নানা ধরনের রোগ ব্যাধি আক্রমণে শারীরিক ও মানসিক ক্ষতি, এমনকি মৃত্যুও ঘটতে পারে। এজন্য পানি দূষণ রোধ করার জন্য যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। বৃষ্টির আশঙ্কা থাকলে জমিতে সার, কীটনাশক এসব দেওয়া থেকে বিরত থাকতে হবে। যেহেতু পৃথিবীর মোট পানির খুব সামান্য পরিমাণ হচ্ছে স্বাদু পানি, তাই পানি অপচয় করলে ভবিষ্যতে কঠিন সংকটের মুখে মানুষকে পড়তে হবে। বাগানে গাছের জন্য যতটুকু পানি দিতে হয় তার চেয়ে বেশি পানি দিলেই তা অপচয়। আমরা অনেক সময় গোসল করার সময় পানির কল চালু রাখি, যার ফলে পানির অপচয় হয়। এসব আচরণে পরিবর্তন আনলেই পানির অপচয় রোধ করা সম্ভব। বায়ু। পরিবেশের একটি অন্যতম উপাদান হচ্ছে বায়ু। বায়ু বিভিন্ন গ্যাসের মিশ্রণের ফলে গঠিত হলেও শুকনো বায়ু সাধারণত নাইট্রোজেন ৭৮% এবং অক্সিজেন ২১% দিয়ে গঠিত। তার মানে শুকনো বায়ুতে প্রধান যে দুটি উপাদান থাকে সেটি একটি হলো নাইট্রোজেন ৭৮% এবং অক্সিজেন ২১%। তবে আর্দ্রতার বিভিন্নতার কারণে বায়ুতে 0 থেকে 4% পর্যন্ত জলীয় বাষ্প থাকতে পারে। তো আর্দ্রতা হলো, তোমরা মাঝে মাঝে খেয়াল করবে বাতাসটা কিছুটা শীতল মনে হয়, আবার মাঝে মাঝে বাতাসটা কিছুটা গরম মনে হয়। এই যে শীতল বাতাস, তখন সেই শীতল বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলেই সেই বাতাসটি, অর্থাৎ বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে বাতাসটি কিছুটা শীতল লাগে। তার মানে ওই শীতল বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এছাড়াও বায়ুতে খুব কম পরিমাণে থাকে আর্গন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাস। বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাণ স্থান এবং সময় ভেদে পরিবর্তিত হতে পারে। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এই অক্সিজেন আমরা বায়ু থেকেই পাই। আবার আমাদের নিঃশ্বাসের সময় নির্গত কার্বন ডাই অক্সাইড, আমরা জানি আমরা গ্রহণ করে অক্সিজেন, নির্গত করি কার্বন ডাই অক্সাইড। নির্গত এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে কাজে লাগে। এছাড়া পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে ওজোন গ্যাসের একটি স্তর আছে, যা পৃথিবীকে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে। সূর্যের অতি বেগুনি রশ্মি যে কোনো জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। বায়ু দূষণ। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে এবং বিভিন্ন প্রাকৃতিক কারণে বায়ু দূষণ ঘটে। তেল, গ্যাস, কাঠ প্রভৃতি পোড়ানোর ফলে বায়ুতে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড নির্গত হয়। কার্বন মনোক্সাইড একটি মারাত্মক বিষাক্ত গ্যাস এবং মানবদেহের ক্ষতি করে। বিভিন্ন বর্জ্য পদার্থ পচনের ফলে বায়ুতে মিথেন নির্গত হয়ে থাকে। মিথেন এবং কার্বন ডাই অক্সাইড বায়ুর গড় তাপমাত্রা বৃদ্ধিতে প্রভাব ফেলে, যা গ্রিন হাউস ইফেক্ট নামে পরিচিত। তার মানে আমরা নতুন একটি বিষয় শিখলাম, গ্রিন হাউস এফেক্ট। তো গ্রিন হাউস এফেক্ট হলো বায়ুতে যখন কার্বন ডাই অক্সাইড, মিথেন এ ধরনের বিভিন্ন ক্ষতিকর গ্যাসের প্রাদুর্ভাব বেড়ে যায় এবং এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাই হলো গ্রিন হাউস ইফেক্ট। জ্বালানি ঠিক মতো পোড়ানো না হলে তা থেকে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়। এছাড়া অ্যারোসল স্প্রে, রেফ্রিজারেটর ইত্যাদি থেকে ক্লোরোফ্লোরো ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস নির্গত হয়, যা ওজোন গ্যাসের স্তর ক্ষয় করে ফেলে।
ফলে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করতে পারে। এছাড়া বায়ু দূষণের প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে আগ্নেয়গিরির অগ্নি উৎপাত এবং বনের দাবানল। এ দুটি ঘটনার ফলে বায়ুতে প্রচুর পরিমাণে দূষিত গ্যাস, ছাইয়ের এই কণাগুলো ছড়িয়ে পড়ে, ফলে বায়ু দূষিত হয়। তো বায়ু দূষণ রোধ করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, সঠিকভাবে জ্বালানির ব্যবহার। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে গ্যাস, তেল, কয়লা ইত্যাদি পোড়ানো হয়, ফলে বায়ুতে প্রচুর পরিমাণে দূষিত গ্যাস নির্গত হয়। বিদ্যুতের অপচয় না করে সঠিকভাবে ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে আসবে, যা বায়ু দূষণ রোধে সাহায্য করবে। সিএফসি নির্গত হয় এমন দ্রব্য তৈরি এবং ব্যবহার বন্ধ করতে হবে। ময়লা আবর্জনা খোলা স্থানে পুড়িয়ে ফেলা বন্ধ করতে হবে। এছাড়া মাটিতে ঘাস ও গাছের আবরণ থাকলে বায়ুতে ধুলাবালির পরিমাণ কমে আসবে। এজন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। জীবজগৎ। পৃথিবীর পরিবেশ প্রাণ ধারণের জন্য উপযুক্ত হওয়ায় এখানে নানা ধরনের উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ঘটেছে। প্রায় ৩৫০ কোটি বছর ধরে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। সমুদ্রের গভীরতম এলাকা থেকে বায়ুমণ্ডলের উচ্চতম স্থান, গভীর বন থেকে সুউচ্চ পর্বতের চূড়া পর্যন্ত জীব জগৎ বিস্তৃত। আকারের দিক থেকে দেখলে এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল আকারের নীল তিমি পর্যন্ত জীব জগতে অন্তর্গত। বায়ুতে নানান অণুবীক্ষণিক জীব রয়েছে। মাটিতে রয়েছে উদ্ভিদ, নানান পোকামাকড়, কেঁচো, আরো অনেক প্রাণী। পানিতে রয়েছে নানান জলজ উদ্ভিদ, প্রাণী। পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেনের বড় উৎস হলো সমুদ্রের খুদে ফাইটোপ্ল্যাঙ্কটন ও শৈবাল। পৃথিবীর বিভিন্ন জীব বেঁচে থাকার জন্য পরস্পরের সঙ্গে জড়িত। আবার উদ্ভিদ ও প্রাণীর নানান কর্মকাণ্ডের ফলে ভূমিরূপে পরিবর্তন হতে থাকে। উদ্ভিদ কোন স্থানের আবহাওয়া ও জলবায়ুকে প্রভাবিত করতে পারে। যেসব স্থানে গাছপালা বেশি সেখানে আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা এবং বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। ভূমিরূপ। ভূমিরূপ বলতে কোন স্থানের গঠনগত আকৃতিকে বোঝানো হয়, অর্থাৎ পৃথিবী ব্যাপী অবস্থিত বিভিন্ন ভূমির উচ্চতা, আকৃতি, ঢাল, বন্ধুরতা, অবয়ব ইত্যাদিকে ভূমিরূপ বলা হয়। ভূমিরূপ গঠনে নানান প্রাকৃতিক প্রক্রিয়া রয়েছে, যার মধ্যে অন্যতম হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সূর্যরশ্মির প্রভাব, নদ নদী, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ, হিমবাহ ইত্যাদি। তো এই হিমবাহের কারণে কিন্তু পৃথিবীর এমন কিছু দেশে বরফ পড়ে, আবার কোনো কোনো দেশে বৃষ্টি পড়ে। আবার এই আগ্নেয় উৎপাতের কারণেই কিন্তু আমরা দেখি কোনো কোনো দেশে প্রচুর গরম পড়ে। তো এই ভূমিরূপের কারণেই কিন্তু পৃথিবীর এক একটি দেশে আমরা এক একটি ভূমিরূপ বা বৈশিষ্ট্য দেখতে পাই। ভূমিরূপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যেমন পর্বত, মালভূমি, সমভূমি। তো যে সকল স্থানে তীব্র ঠান্ডা অর্থাৎ সারা বছরই বরফ পড়ে, সেই অঞ্চলগুলো বরফের প্রবাহের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি ও পরিবর্তিত হয়, একে বলে হিমবাহ। একে নদীর পানি প্রবাহের সঙ্গে তুলনা করা যায়। তবে নদীর পানির চেয়ে অনেক আস্তে হিমবাহ তবে নদীর পানির চেয়ে অনেক আস্তে হিমবাহের বরফ প্রবাহিত হয়। উষ্ণ ও শুষ্ক অঞ্চলে বায়ু প্রবাহের ফলে ভূমিরূপ পরিবর্তিত হয়। যেমন মরুভূমিতে বায়ু প্রবাহের ফলে নানান আকার ও আকৃতির বালিয়াড়ি দেখা যায়। বায়ু প্রবাহের ফলে কোনো কোনো স্থান থেকে ধুলা ও বালি অন্য স্থানে স্থানান্তরিত হলে আগের স্থান নিচু হয়ে যেতে পারে। আবার সেখানে সেই বায়ু প্রবাহের ফলে স্থানান্তরিত বালু জমা হয়, সেখানে বালিয়াড়ির মতো ভূমিরূপ দেখা যায়। তবে বাংলাদেশের মতো নদী প্রধান দেশে প্রধানত নদীর পানির প্রবাহের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখা যায়। এসব দেশে বন্যার সময় নদীর পানির সঙ্গে বয়ে আসা পলিমাটি জমা হয়ে উর্বর সমতল ভূমি তৈরি হয়ে থাকে। যখন নদী ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়ে, তখন সেখানে নদীর পানিতে বয়ে আসা নানান আকারের মাটির কণা, যেমন বালু, কাদা ইত্যাদি জমা হয়ে চর এবং দ্বীপের
সৃষ্টি করে। মাটি, পানি, বায়ু, জীবজগৎ ও ভূমিরূপের আন্তঃসম্পর্ক, এই যে বিভিন্ন উপাদানগুলো এখন আমরা পড়লাম, এই উপাদানগুলোর সাথে জীবজগতের এবং এই ভূমিরূপের মধ্যে কি সম্পর্ক সেটি আমরা এখন জানবো। মাটি, পানি, বায়ু এবং জীবজগৎ এগুলো প্রত্যেকটি একটি অন্যটির সঙ্গে সম্পর্কিত। পরিবেশের এই চারটি উপাদানই পৃথিবীর ভূমিরূপ সৃষ্টি ও পরিবর্তনে ভূমিকা পালন করে। যে কোনো স্থানের ভূমিরূপ তৈরিতে তিনটি প্রধান প্রক্রিয়া কাজ করে। একটি হলো ক্ষয় কার্য, স্থানান্তর, অবক্ষেপণ। ভূমিরূপ গঠনে মাধ্যম হিসেবে পানি এবং বায়ু কাজ করে থাকে। এক্ষেত্রে তরল পানি এবং বরফ উভয়ই ভূমিরূপ পরিবর্তনে ভূমিকা রাখে। যে কোনো স্থানের পাথর, মাটি, বালু প্রভৃতি পানি, বায়ু বা বরফের দ্বারা ক্ষয় হলে সেখানে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। আবার যখন এসব ক্ষয় হওয়া পাথর ও মাটি অন্য কোথাও জমা হয় তখন সেখানে নানা ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। আমরা আগে দেখেছি যে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পরিণত হয়। যে সকল পাথর কঠিন সেগুলো সহজে ক্ষয় হয় না। আবার যে সকল পাথর তুলনামূলকভাবে নরম সেসব এলাকায় ক্ষয়জনিত ভূমিরূপ বেশি দেখা যায়। তার মানে আমরা বলতে পারি মাটি বা পাথর ক্ষয়প্রাপ্ত হয়েও কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। বন্যার সময় অনেক নদীতে পাড় ভাঙে এবং নদীর পাড় খাড়া হয়ে থাকে। এটি ক্ষয়জনিত কারণে সৃষ্ট ভূমিরূপ। আবার শীতকালে বা শুকনো মৌসুমে নদীতে চর পড়তে দেখা যায়, অর্থাৎ যখন শীতকাল আসে তখন পানিগুলো কিছুটা পরিমাণ শুকিয়ে নদীর চর দেখতে পাই আমরা। এগুলো অবক্ষেপণ জনিত কারণে সৃষ্ট ভূমিরূপ। বিভিন্ন প্রাণী মাটিতে গর্ত করে বসবাস করে। এসব গর্ত মাটির ক্ষয়কে ত্বরান্বিত করে। অপরদিকে মাটির উপরে উদ্ভিদের এই আবরণ সেই স্থানের মাটির ক্ষয় হওয়া রোধ করে। বাংলাদেশের ভূমিরূপ। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এর উপর দিয়ে পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় নদী ছাড়াও আরো শত শত ছোট নদী প্রবাহিত হয়েছে। বন্যার সময় এসব নদীর বাহিত পলি বাংলাদেশের প্রায় 3/4 এলাকায় সঞ্চিত হয়ে বিস্তীর্ণ সমতল ভূমি সৃষ্টি করেছে। তার মানে আমরা বলতে পারি বাংলাদেশের ভূমিরূপ হলো বেশিরভাগই হলো সমতল ভূমি। এই সমতল ভূমির গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 10 মিটারেরও কম। সমুদ্র সমতল থেকে খুব বেশি উঁচু না হওয়ায় প্রতি বছর প্রবল মৌসুমী বর্ষণের ফলে দেশের অধিকাংশ এলাকা প্লাবিত হয়। আধুনিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতিকে সুস্পষ্ট তিনটি ভাগ করা যায়: পার্বত্য অঞ্চল, সোপান অঞ্চল এবং প্লাবন সমভূমি। পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়ি এলাকাগুলো নিয়ে এই অঞ্চল গঠিত। তো এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা পাহাড় দেখতে পাই। তো এগুলো হলো পার্বত্য অঞ্চল। এই অঞ্চলের গড় উচ্চতা প্রায় 600 মিটার। প্রায় 2.5 কোটি বছর আগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এসব পর্বতের সৃষ্টি হয়েছিল। সোপান অঞ্চল অনুমান করা হয় প্রায় 25 লক্ষ বছর আগে অন্ত বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বর ভূমি সৃষ্টি হয়েছিল। এগুলোকে বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এই তিনটি এলাকায় ভাগ করা হয়। সমুদ্র সমতল থেকে এই অঞ্চলের গড় উচ্চতা 15 মিটার। প্লাবন সমভূমি পার্বত্য এবং সোপান অঞ্চল ছাড়া সমগ্র বাংলাদেশের প্রায় 80% ভূমি নদী বিধৌত এবং বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত। এই ভূমিসমূহ গত 20 লক্ষ বছরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে। বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এখানে মাটির স্তর খুবই গভীর এবং খুবই উর্বর। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের কিন্তু বেশিরভাগ অঞ্চল হলো প্লাবন সমভূমি।
এছাড়াও এখানে পার্বত্য অঞ্চল এবং সোপান অঞ্চলও রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বৈচিত্র্য, কোন স্থানের বৈশিষ্ট্য সেখানকার বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান, যেমন ভূসংস্থান, জলবায়ু, নদী-নালা, বন, পাহাড়, পর্বত, জীববৈচিত্র্য ইত্যাদির সমন্বয়ে তৈরি হয়। প্রকৃতি এবং তার মাঝে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী কোনো একটি নির্দিষ্ট স্থানের প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। কোনো একটি স্থানে প্রাকৃতিক পরিবেশে যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা ওই এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। যেমন সিলেটের প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে ছোট বড় বিভিন্ন আকারের পাহাড় ও টিলা, এবং সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সুন্দরবনে বিভিন্ন উদ্ভিদের শ্বাসমূল থাকে এবং প্রতিদিন ২ বার করে জোয়ারের পানিতে গাছের এই শ্বাসমূলগুলো নিমজ্জিত হয়। অর্থাৎ এখানে ২ বার জোয়ার হয় বলে জোয়ারের পানিতে এই শ্বাসমূলগুলো ভিজে যায়। বরেন্দ্র ভূমির মাটিগুলো লাল রঙের হয়ে থাকে। এসবই সেসব এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য। কোন একটি নির্দিষ্ট স্থানের প্রাকৃতিক পরিবেশ সেই স্থানের মূল সংস্থান এবং জলবায়ুর উপর নির্ভর করে। তার মানে আমরা বলতে পারি প্রাকৃতিক বৈচিত্র্য হলো কোন একটি এলাকার যে রূপ আমরা দেখতে পাই তাই হলো সেই অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য। বাংলাদেশের মোট ক্ষেত্রফল প্রায় ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। আয়তনে ক্ষুদ্র হলেও বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের কমতি নেই। নদী বিধৌত বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বড় বদ্বীপ এবং তা নানান রকম প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। ভূসংস্থান বা ভূমির উপর ভিত্তি করে বাংলাদেশকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়। এসব অঞ্চলের পরিবেশের উপাদান, উদ্ভিদ, প্রাণী সবকিছুই বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। এসব অঞ্চলের মধ্যে রয়েছে অসংখ্য নদ-নদী, দক্ষিণের বঙ্গোপসাগর, সিলেট, ময়মনসিংহ এলাকার হাওর ও জলাভূমি। স্থলভূমির বড় অংশ জুড়ে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা নদীবিধৌত প্লাবন ভূমি। বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়ের সোপান ভূমি, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এলাকার পাহাড় সমূহ, সমুদ্র উপকূলীয় এলাকার ম্যানগ্রোভ বনভূমি, সুন্দরবন, প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন ইত্যাদি। এইসব বৈশিষ্ট্যপূর্ণ এলাকার কয়েকটা নিচে আলোচনা করা হলো। সুন্দরবন, যেসব বৃক্ষ, গুল্ম, উপকূলীয় জোয়ার ভাটা প্রবণ এলাকায় পাওয়া যায় সেগুলোর সমষ্টি হচ্ছে ম্যানগ্রোভ বন। তার মানে আমরা বলতে পারি ম্যানগ্রোভ বন হলো যে বনের বৃক্ষগুলো বা গুল্ম বিভিন্ন জাতীয় উদ্ভিদগুলো জোয়ার ভাটায় বেঁচে থাকতে পারে, সেই বনগুলোকে বলা হয় ম্যানগ্রোভ বন। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পাওয়া সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে ৬০ ভাগই রয়েছে বাংলাদেশে, বাকি অংশ রয়েছে ভারতে। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে অসংখ্য নদী, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ। এই বনে সবচেয়ে বেশি পাওয়া গাছের প্রজাতি হলো সুন্দরী এবং গেওয়া। অসংখ্য পাখি, মাছ, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ এবং উভচর প্রজাতি সহ প্রায় ৫০০ বন্য প্রাণীর বাসস্থান হচ্ছে সুন্দরবন। শুধু মাছ এবং গাছ নয়, প্রতি বছর সুন্দরবন থেকে মৌয়ালরা প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করে। নিচে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। নদী, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এবং পরে দেশের দক্ষিণে বঙ্গোপসাগরে পড়েছে। এসব নদীবাহিত পলি, বালু ইত্যাদি জমা হয়ে বঙ্গোপসাগরে অনেক দ্বীপ সৃষ্টি হয়েছে এবং এখনো হচ্ছে। এই সবই বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের অংশ। প্রধান নদ নদী ছাড়াও নদীগুলোকে সেগুলোর গঠন অনুযায়ী শাখা নদী কিংবা উপনদী নামে অভিহিত করা যায়। যেমন যেসব নদী অন্য কোনো নদী থেকে উৎপন্ন হয় সেগুলো হলো শাখা নদী। তার মানে একটি নদী থেকে যদি আরেকটি শাখা বের হয় সেটি হলো আগের নদীটির শাখা নদী। উদাহরণ হিসেবে বলা যায় ধলেশ্বরী যমুনা প্রধান শাখা নদী।
এছাড়া মধুমতি, মাথাভাঙ্গা, কপোতাক্ষ নদ, পশুর নদী, বেতনা নদী ইত্যাদি পদ্মার শাখা নদী। অর্থাৎ এই নদীগুলো পদ্মা নদী থেকে বিভিন্ন শাখা আকারে বের হয়েছে। আবার যেসব নদী কোনো একটি উৎস থেকে উৎপন্ন হয়ে কিছু দূর অতিক্রম করে অপর একটি নদীতে পতিত হয়, অর্থাৎ কোন একটি স্থান থেকে সৃষ্টি হলো, সৃষ্টি হয়ে অন্য একটি নদীর উপর পড়লো বা সংযুক্ত হয়, তাকে সেই নদীর উপনদী বলে। বাংলাদেশে তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী ইত্যাদি নদী উৎসস্থল থেকে প্রবাহিত হয়ে যমুনা নদীতে গিয়ে মিশেছে, তাই এরা যমুনা নদী উপনদী। যেহেতু এই নদীগুলো যমুনা নদীর উপর পড়েছে বা পতিত হয়েছে। এদেশের শাখা প্রশাখা সহ প্রায় 230টি নদ নদী সারা বছর বিপুল জলরাশি নিয়ে 24,140 কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অধিকাংশ এলাকায় শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলিমাটি জমে তৈরি হয়েছে। এই নদ নদীগুলো বাংলাদেশের মানুষের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। অসংখ্য মানুষ নদী তীরে বসবাস করে, কৃষিতে সেচে নদীর পানি ব্যবহার করে, জেলেরা মাছ ধরে জীবনযাপন করে। আমাদের দেশের মানুষের যোগাযোগের জন্য নিয়মিতভাবে নৌকা, লঞ্চ এবং জাহাজে যাতায়াত করার ব্যবস্থা আছে। তোমরা শুনে খুশি হবে, দেশের জন্য অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে নদীকে এই দেশ জীবন্ত মানুষের সমান অধিকার ও মর্যাদা দেওয়া হয়েছে। সমুদ্র। বাংলাদেশের একমাত্র সমুদ্র বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর একটি উপসাগর, কারণ এর 3 দিক ভূমি দ্বারা বেষ্টিত। বাংলাদেশের জলবায়ুর উপর বঙ্গোপসাগরের প্রভাব অপরিসীম। আমরা বৃষ্টির সময় আকাশ থেকে যে পানি ঝরতে দেখি, সেই পানির উৎস হচ্ছে কোনো সাগর বা মহাসাগর। অর্থাৎ ব্যাপারটা একটু বলি, অর্থাৎ সাগর মহাসাগরের উপর এই যে পানিগুলোর উপর যখন সূর্যের রশ্মি পড়ে, তো কিছুটা উষ্ণ হয়ে এই পানিগুলো আকাশের দিকে উড়ে যায় এবং পরবর্তীতে মেঘ হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ে। তার মানে আমরা বলতে পারি বৃষ্টির পানিগুলো কিন্তু কোনো সাগর বা মহাসাগরের উৎস। বাংলাদেশের ক্ষেত্রে বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। সে সময় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। জোয়ার এবং ভাটার মধ্যবর্তী পানির উচ্চতার তারতম্যের জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ সমুদ্রের আশেপাশের এলাকাগুলোতে নদীগুলোতে জোয়ারের সময় বড় নৌযান প্রবেশ করতে পারে। খুলনার মংলা বন্দরে যেসব জাহাজ আসে, তা মূলত বঙ্গোপসাগর থেকে জোয়ারের সময় নদীতে প্রবেশ করে। সমুদ্র উপকূলের বিপুল সংখ্যক জেলে সমুদ্রে মাছ ধরেন, যেগুলো আমাদের দেশের মাছের প্রয়োজন মিটিয়ে থাকে। সমুদ্রের নিচে গ্যাস এবং তেলের বিশাল সঞ্চয় আছে বলে অনুমান করা হয় এবং সমুদ্র তীরের শহরগুলো এই দেশের মানুষের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে শুরু করেছে। হাওর। মৌসুমী বায়ুর আগমনের সময়ে বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের প্লাবন ভূমির একটি বিশাল অংশ 4 থেকে 6 মাসের জন্য পানির নিচে তলিয়ে যায়। অর্থাৎ যে ভূমিটি ছিল প্লাবন ভূমি, সেই ভূমিটি 5 থেকে 6 মাস প্রায় পানির নিচে ডুবে থাকে। এরূপ জলাভূমির মধ্যে রয়েছে হাওর, বাউল, বিল ইত্যাদি। হাওর হচ্ছে পিরিচ আকৃতির ভূগাঠনিক অবনমন, অর্থাৎ নিচু এলাকা। বর্ষাকালে হাওরগুলোতে প্রচুর পানি থাকে, তবে শীতকালে পানির পরিমাণ অনেক কমে যায়। বাংলাদেশের বৃহত্তর সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে হাওর দেখতে পাওয়া যায়। এই হাওরগুলো মূলত নদী এবং খালের মাধ্যমে পানির প্রবাহ পেয়ে থাকে। শীতকালে হাওরগুলো বিশাল দিগন্ত বিস্তৃত শ্যামল প্রান্তরের রূপ নেয়। আবার বর্ষাকালে কুল কিনারা বিভিন্ন সমুদ্রের রূপের মতো হয়ে যায়। বর্ষাকালে 6 মিটার পর্যন্ত গভীর বন্যার পানিতে তলিয়ে থাকে এই অঞ্চল। তার মানে হাওড় হলো একসময় শুষ্ক, আবার একসময় বন্যার পানিতে কিনায় কিনায় একদম পানিতে টইটুম্বুর থাকে। শুষ্ক মৌসুমে অধিকাংশ পানি সরে যায়, তখন দুই একটি বিলের অগভীর পানিতে প্রচুর পরিমাণে বৈচিত্র্যময় জলজ উদ্ভিদ গজিয়ে ওঠে। চর জেগে সেখানে হোগলা, নলখাগড়ার যোগ গজিয়ে ওঠে।
এর ফলে একদিকে মাছ অন্যান্য জলজ প্রাণীর খাদ্য ও আশ্রয়ের আদর্শ স্থান হয়ে উঠেছে হাওর অঞ্চলগুলি, অন্যদিকে পরিণত হয়েছে পরিযায়ী পাখিদের আকর্ষণীয় আবাসস্থলে। প্রবাল দ্বীপ বাংলাদেশের একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন একটি প্রবাল দ্বীপ। প্রবাল বা কোরাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক কীট যার মৃতদেহ জমা হয়ে বিভিন্ন আকার ধারণ করে। এসব সামুদ্রিক কোরালের মৃতদেহ জমা হয়ে প্রবাল দ্বীপ গঠিত হয়। সেন্ট মার্টিন দ্বীপের চারপাশে সমুদ্রের পানিতে নানা প্রজাতির মাছ, জেলিফিশ এবং কচ্ছপ দেখা যায়। তো এই ভিডিও থেকে তোমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন স্থানগুলো যেমন প্রবাল দ্বীপ, হাওর, সমুদ্র, নদ-নদী, সুন্দরবন এই বিভিন্ন স্থানগুলো সম্পর্কে জানতে পেরেছ। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য